গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। কলকাতাতে আমি রয়েছি এখন সোনপ্রয়াগে, আর বসেছি এখন ব্রেকফাস্ট করতে। সৌরজিৎ তাকিয়ে আছে বাইরের দিকে, কারণ বাইরে মারামারি কাটাকাটি হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য। আমরা রেজিস্ট্রেশন কিভাবে করাবো সেটা গড নোজ, আমরা জানি না কিভাবে করাবো, কারণ করতে তো হবেই। রেজিস্ট্রেশন, উইদাউট রেজিস্ট্রেশন উপরে যেতে পারবো না। এই হলো মেনু কার্ড। এখানে ভাগ্যিস মানে ইংলিশে লেখা রয়েছে, আমি তো আবার হিন্দি পড়তে পারি না। আমরা এখন সোনপ্রয়াগে রয়েছি, আর এখান থেকে হরিদ্বার থেকে মোটামুটি সব হিন্দি। আর এই দেখো তোমরা কি ভিড়, রীতিমতো পুলিশ লাঠিচার্জ করছে, এত ভিড় সামাল দিতে পারছে না। শুধু একবার দেখো, মানে এখানকার লোকরা বলছে এত বছরে এই প্রথম এত ভিড় দেখলাম। মানে এখানকার লোকেরাও ভিডিও বানাচ্ছে দেখার জন্য কি অবস্থা। এই লাইনটা চলে গেছে সোজা সীতাপুর বাস স্ট্যান্ড। মানে গতকাল রাতে আমরা রাত 1টার সময় যেখানে নেমেছিলাম সেই বাস স্ট্যান্ডের কাছে এই লাইনটা পৌঁছে গেছে। মানে এখান থেকে সীতাপুর 2 কিলোমিটার, মানে এই লাইন চলে গেছে 2 কিলোমিটার দূর, শুধুমাত্র রেজিস্ট্রেশনের জন্য। আমাদেরও মারামারি কাটাকাটি করে যেতে হবে। এখানে হচ্ছে লাগেজ রাখার জায়গা, এখানে পয়সা দিয়ে লাগেজ রাখে, পার ডে ওরা ব্যাগ অনুযায়ী এখানে ওরা চার্জ করে। তো এবার আমরা ব্যাগ রেখে, মানে এটা লকার, এখানে ব্যাগ রেখে আমরা চলে যাব গৌরীকুণ্ড। কারণ এত লাগেজ নিয়ে আমরা যেতে পারবো না কেদার, কারণ ট্রেক করব। এখানে তো অনেক ব্যাগ রয়েছে, মোটামুটি যেটুকুনি শীতের জামা কাপড় লাগবে সেইটুকুনি নিয়ে হাঁটা শুরু করব। তো সোনপ্রয়াগ এখন ছেড়ে যাব হচ্ছে আমরা গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। তো গৌরীকুণ্ড যাওয়ার জন্য গাড়ি নিতে হবে, এখান থেকে একটু হেঁটে আমাদের গৌরীকুণ্ডের জন্য গাড়ি ধরতে যেতে হবে। সৌরজিৎ আমার ব্যাগটা নিয়ে নিয়েছে, এই ব্যাগটা একটা ব্যাগই নিয়েছি, দুজনে আমরা এটা হাফ হাফ করে ক্যারি করব। হাফ রাস্তা ও নেবে, হাফ রাস্তা আমি নেব। শীতের পোশাক আছে এর মধ্যে, একটু পরে পাহাড়ে উঠে গেলে তো ওই ঠান্ডার জামা কাপড়গুলো লাগবে। তো এখন কিছু পরিনি, কারণ এখন এখানে ঠান্ডা নেই দিনের বেলায়, একটু বেলাটা যত বাড়ে তত ঠান্ডাটাও বাড়তে থাকে। তো সৌরজিৎ একটা টি শার্ট মোটামুটি কোমরে নিয়ে নিয়েছে, ও যদি হালকা ঠান্ডা লাগে ওটা পরে নেবে। তো আমরা এখন সোনপ্রয়াগ ছাড়ছি, ছেড়ে এখন গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যাচ্ছি। লাঠি নিয়ে নিলাম, দুটো লাঠি নিতে হবে, কারণ লাঠি ছাড়া পাহাড় ট্রেক করা সম্ভব নয়। এই লাঠির সাপোর্টেই যেতে হবে, কারণ রাস্তা তো ভালো নয়, তাই লাঠি নিয়েছি। তো এবার জানি না গাড়ির কি অবস্থা। এখান থেকে বেরিয়ে যেতে হবে গাড়ির লাইনে, গাড়ি নেব, তারপর চলে যাব গৌরীকুণ্ড। তো সঙ্গে থাকো, চলো গৌরীকুণ্ড। হর হর মহাদেব। থেকে ব্যারিকেড করে দিয়েছে গাড়ির লাইনের জন্য। যারা কিনা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাবে এই ব্যারিকেডের ভেতর থেকে যাবে, আর যারা ওপর থেকে মানে গৌরীকুণ্ড থেকে আসে তারা ওই বাইরেটা থেকে যাবে। তো শুনছি সামনে নাকি প্রচুর অবস্থা খারাপ গাড়ির জন্য, সব মারামারি কাটাকাটি করছে, দৌড়ে দৌড়ে গাড়ি ধরতে হচ্ছে। না, আমাদেরও সেই অবস্থাই করতে হবে। তো এই ব্রিজটা ক্রস করে ওই পারে দেখছো গাড়ি সব দাঁড়িয়ে আছে, ওইখান থেকে আমরা গাড়ি ধরবো। এবার এক একটা গাড়িতে 10 জন 12 জন করে ঢোকাচ্ছে, মানে কষ্টে পিষ্টে যে যেরকম পাচ্ছে, গাড়ি তো পাচ্ছে না, তাই জন্য কষ্টে পিষ্টে ধরে নিচ্ছে, মাঝ রাস্তা থেকে গাড়ি ধরছে শুনলাম। আর স্ট্যান্ডে যদি গিয়ে দাঁড়াতে হয় তাহলে আজকে লাইন দিলে বোধহয় কালকে গাড়ি পাবো, এরকম অবস্থা। খুব ভিড় হয়েছে, আমার আশা ছিল, মানে ধারণা ছিল না যে এতটা ভিড় হতে পারে। এখানকার লোকরা বলছে এত ভিড় ওরা কখনো দেখেনি। আসলে এত ব্লগার, এত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হওয়াতে সবার কাছে ভিডিওগুলো পৌঁছে যায়, যার জন্য সবাই এখন কেদার দর্শনে আসছে। তো মারামারি করার পরে আমরা জেনারেলি গাড়ি পেয়ে গেছি। সৌরজিৎ তো গাড়ির ওপর পুরো ঝাপাঝাপি কাটাকাটি করে উঠে পড়েছে। তো এখন আমরা গাড়ি পেয়ে গেছি, চলে যাব গৌরীকুণ্ডে। আমি সৌরজিতের মোটামুটি কোলের ওপরে বসে আছি বলতে পারো। আর পেছনে তোমাদের দেখাতে পারছি না কি অবস্থা, পেছনে প্রায় 10 জনের সিটের জায়গায় মনে হয় পিছনে বসেছে টোটাল গাড়িতে
13-14 জন ড্রাইভার নিয়ে। আমি সরজিতের কোলে বসে আছি। তা প্রচণ্ড জ্যাম, একেই সরু রাস্তা, প্রচণ্ড জ্যাম, মানুষের ভিড়, গাড়ির ভিড়, তার সাথে খচ্চর, সব কিছু মিলিয়ে ভিড় ভিড় ভিড়। দিকে ঘোরা যাচ্ছে, মানুষ যাচ্ছে, তার সাথে জ্যাম। এখনও গৌরীকুণ্ড 2 কিলোমিটার দূর থেকে জ্যাম পড়ে গেছে, এগোচ্ছে না গাড়ি। একটু জ্যামটা খুলেছে, নামবো এবার গৌরীকুণ্ডে। সব খাবারের ডবল ডবল দাম, তো কম নেওয়া উচিত। তো গৌরীকুণ্ডে আমরা নেমে গেছি। এবার প্রপার জায়গায় অন্যান্য সময় যখন ফাঁকা থাকে যেখানে নামায়, এবার সেখানে নামায়নি। গৌরীকুণ্ড থেকে 1/2 কিলোমিটার 50 মিটার দূরে নামিয়েছে। 50 মিটার আমাদেরকে হেঁটে যেতে হবে। এটা হচ্ছে এখানকার ট্যাক্সি স্ট্যান্ড। যারা এখান থেকে যাবে হচ্ছে সোনপ্রয়াগে, এখানকার ট্যাক্সির লাইন হচ্ছে এই দড়ি দেওয়া। এরা কেদারনাথ দর্শন করে ব্যাক করছে। এই হলো সেই ডুলি যাতে করে মানুষ নিয়ে যায়। সরজিৎ ব্যাগটা নিয়েছিল, তো এখন আমি ব্যাগটা নিই কিছুটা রাস্তা নেওয়ার পর আবার ও ব্যাগটা ক্যারি করবে। তো এখানে দাঁড়িয়ে একটু জল খেয়ে নিলাম, একটা জলের বোতল কিনেও নিলাম, কারণ ওপরে জলের দাম তো অনেক বেশি। এখান থেকে জলটা যতটা সম্ভব কিনে নিলাম। তো 1 লিটার করে 2 লিটার কিনে নিলাম। এখানে আবার 2 লিটারের বোতল একবারে কিনতে পাওয়া যায় না, 1 লিটার করে কিনতে হয়। আর গৌরীকুণ্ডে 1 লিটার জলের দাম হচ্ছে 40 টাকা। সোনপ্রয়াগে ছিল 1 লিটার জলের দাম 25 টাকা, আর এখানে হচ্ছে 40 টাকা। তো হাঁটা আমি শুরু করে দিয়েছি। এ বাবা, মনে পড়লো লাঠি ফেলে এসেছি, আবার ব্যাক করলাম লাঠি নিতে। যাই হোক, এটা হলো মেন রাস্তা কেদারের। এখান থেকে আমরা কেদারের ট্রেক শুরু করলাম। এই গলিটা দিয়েই শুরু হয় কেদারের যাওয়ার রাস্তা, আর কোনো রাস্তা নেই, এটাই হলো মেন রাস্তা। কি ভিড়, একদিক দিয়ে মানুষ আসছে, একদিক দিয়ে যাচ্ছে, যার জন্য এই রাস্তাটা এতটাই ভিড়। এই রাস্তাটা, গলিটা আসলে প্রচণ্ড ছোট, প্রচণ্ড, দুদিকে দোকান আর প্রচণ্ড ছোট। তো আমি একটু নিচে যাচ্ছি। এটা হচ্ছে নিচে যাওয়ার রাস্তা, মানে হচ্ছে গৌরীকুণ্ড যে কুণ্ডটা আছে যেখানে স্নান করে অনেকে আছে, এখান থেকে গৌরীকুণ্ডে স্নান করে এখান থেকে যায় কেদার বাবার উদ্দেশ্যে। তো সেখানে গৌরীকুণ্ড একটা হচ্ছে গরম জলের, একটা হচ্ছে ঠান্ডা জলের কুণ্ড আছে। তো সেটা আগে দর্শন করব, তারপর আমি এবার কেদারের উদ্দেশ্যে রওনা দেব। শরীর নামতে চাইছিল না, আমি ওকে জোর করে নামালাম যে আয় কুণ্ডের দর্শন করে নিই, কারণ স্নান না করি কুণ্ডে দর্শন তো করতে পারি। তো দর্শন করে তারপরে আমরা আবার এই রাস্তা থেকেই ওপরে উঠে মন্দিরের জন্য যাব। এখানে হচ্ছে ঠান্ডা জল, এটা একটু ঠান্ডা জলের জায়গা। এখানে সবাই দেখো ঠান্ডা জলে স্নান করছে। আর গরম জলটাও তোমাদেরকে দেখাচ্ছি, একটু এগিয়ে গিয়ে পড়বে গরম জলের জায়গাটা। এটা হচ্ছে মন্দাকিনী নদী, ওপর থেকে বয়ে আসছে, একদম কেদারনাথের ওপর থেকে এটা বয়ে আসছে। এখানে সরজিৎ দাঁড়িয়ে আছে, আর এই যে আশেপাশে পড়ে রয়েছে হচ্ছে পালকি। আর এটা হলো গরম কুণ্ড, এখান থেকে অটোমেটিক গরম জল বেরোয়। এখানে সবাই স্নান করে তারপর কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেয়। যারা ঠান্ডা জলে করে ঠান্ডা জলে করে, যারা গরম জলে করার তারা গরম জলে করে। তো আমরা এবার একটু উপরে এসেছি, মানে একটু চা খাবো। এখানে চা তো খুব জঘন্য খেতে। আর এখানে অনেক রকমের ফ্রাই দেখতে পাচ্ছি, সবই ভেজ। তো শরীর বলল সামোসা খাবে, তো 2টো সামোসা নিয়ে নিলাম। 2টো সামোসার এখানে দাম 40 টাকা। আর একটা দুধ চা, সেটা হলো 25 টাকা। তো 2টো সামোসা নিয়ে নিলাম, গরম গরম ছিল, তাই সামোসা আর চা খেয়ে তারপর যাব।
সামোসাও খেতে চাইছিল না, বললো ঠান্ডা হলে খাবো না। তো গরম মোটামুটি গরম ছিল। এখানে ব্যাগ রেখেছি, রেখে এবার সামোসাটা খেয়ে আবার হাঁটবো, কারণ অনেকটা পথ আমাদেরকে যেতে হবে। লেট করলে যদি বাই চান্স রাস্তায় বৃষ্টি হয় প্রবলেম পড়ে যাব। চাটা খেয়ে নিই, গরম গরম চা। পাহাড়ের চা তো দারুণ, কিন্তু এখানের চা একদম ভালো ছিল না, মনে হচ্ছিলো ছাগলের দুধ দিয়ে চা করেছে, খুব খারাপ টেস্ট এরকম চা। কিন্তু কি করব, আমাকে তো চা খেতে হবে, একমাত্র চাই যেটা আমাকে এনার্জি দেয় হাঁটার জন্য। চা খেয়েই আমাকে থাকতে হবে। ওরে বাপরে, দেখো কি ভিড়, কি করে উঠবো। ভুলবশত গৌরীকুণ্ডে নেমেছিলাম দর্শনের জন্য, এখন উঠতে গিয়ে তো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। এখান থেকে পুলিশ আটকে দিয়েছে, দেখো নিচ অব্দি ভিড় হয়ে গেছে। এদিক দিয়ে নামাচ্ছে, এদিক দিয়ে ওঠাচ্ছে। ওপর থেকে যারা নামছে তারা আমাদের পাশ থেকে, গৌরীকুণ্ডের পাশ থেকে একটা রাস্তা আছে, ওদের ওখান থেকে নামাচ্ছে। আমরা এখানে আটকে গেছি। যদি তখন আমরা গৌরীকুণ্ডের দর্শনে না যেতাম তাহলে আমরা এতক্ষণে বেরিয়ে যেতাম। এই দেখো পালকি, পালকিটা কি অদ্ভুত, কি ভিড়। এই রাস্তা কতক্ষণে কাভার করব জানি না, কারণ এইটুকুনি রাস্তা কাভার না করলে মেন জায়গাটায় উঠতে পারবো না। এই রাস্তাটা খুব খারাপ রাস্তা, বিরক্তকর রাস্তা, এত ভিড় হয়। সামনে একটা ঘোড়ার ঠেক আছে, মানে ওখান থেকে যারা ঘোড়াতে উঠতে চায় তারা ঘোড়া ওখান থেকে বুকিং করে, সেই কারণে এই জায়গাটা একটু গ্যাঞ্জাম বেশি। কারণ মানে ঘোড়ার দাম নিয়ে সব দরাদরি করতে থাকে। এই যে ঘোড়ার ঠেক, এইটুকুনি রাস্তা মোটামুটি কাভার করতে খুব চাপ থাকে, কারণ ওই জায়গাটায় যেহেতু ঘোড়ার ঠেক রয়েছে সেই কারণে মানুষ চলাচল করতে খুব প্রবলেম হয়। যেহেতু একটাই রাস্তা, এখান থেকে ঘোড়া, পিট্টু এবং মানুষ সব কিছুই যাতায়াত করে, পালকিও যাতায়াত করে, সেই জন্য মানুষের চলতে খুব প্রবলেম হয়। কিছুটা যাওয়ার পর ভীমবালি যাওয়ার পর ঘোড়ার রাস্তাটা আলাদা হয়ে যায়। ভীমবালি থেকে কিছু ঘোড়া নিচের দিকে গিয়ে তারপরে ওপরে ওঠে, আর মানুষের জায়গাটা আলাদা হয়ে যায়। কিন্তু কিছু কিছু ঘোড়া আছে যারা ভীমবালি থেকে মানুষের রাস্তা দিয়েই চলে, অনেক ঘোড়া আবার ওই রাস্তা যায় না, তো পুলিশ থাকে, সরিয়ে দেয়। তো ঘোড়াওয়ালাদের এখানে রাজত্ব চলে। তোমরা যদি কাউন্টার থেকে ঘোড়া নিতে চাও তাহলে সেখানে রেট হচ্ছে 1800 টাকা, একদম কেদারনাথের বেস ক্যাম্প পর্যন্ত। আর কেউ যদি অ্যাকচুয়ালি কাউন্টার থেকে অনেকে আছে জানে না, বুকিং করে না, মাঝ রাস্তা থেকে অনেকে বুকিং করে নেয়, কারণ অনেকের পা ব্যথা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ঘোড়াওয়ালারা মানে যে যার থেকে যেমন নিতে পারে, কেউ 8000, কেউ 10,000, কেউ 12,000, এরকম রেট ওরা চাপায়। এবার সেটা বার্গেনিং চলে, বার্গেনিং হলেও বা কত কমাতে পারে। অ্যাকচুয়ালি রেট হচ্ছে সরকারি 1800 টাকা পার হেড, 1800 টাকা এক একটা ঘোড়ার। তো এখান থেকে অনেকেই কাউন্টার থেকে নেয় না, ভাবে হয়তো হেঁটে চলে যাব, কিন্তু মাঝ রাস্তায় যাওয়ার পর হয়তো 3 কিলোমিটার 4 কিলোমিটার পর যাওয়ার পর আর পারে না, খুব দুর্গম রাস্তা, পারে না, তখন কি করে তারা বাধ্য হয়ে ঘোড়া নিয়ে নেয়। এবার তখনই ঘোড়াওয়ালারা সুযোগ নেয় মানুষের উল্টোপাল্টা রেট বলে। তো আমরা একটু হাঁপিয়ে গেছি, তাই জন্য একটু বসেছি, সবে বেশি আসিনি, সবে 3 কিলোমিটার এসেছি, এখনও টোটাল 18 কিলোমিটার বাকি রয়েছে, 19 কিলোমিটার বাকি রয়েছে। মানে আমাদেরকে সারা রাত হাঁটতে হবে, একটু একটু করে রেস্ট নেব, একটু একটু করে হাঁটবো। তো অনেকক্ষণই বসেছি, আবার ব্যাগটা নিয়ে নিলাম কাঁধে, আবার হাঁটবো। আমার ক্যামেরাটা এখন সরজিতের হাতে রয়েছে, ও এখন একটু ভিডিও করছে। এবার হেঁটে আমরা কিছুটা আবার যাব, গিয়ে একটু ব্রেকফাস্ট করব আবার, কারণ আমার তো আবার খিদে পায় মিনিটে মিনিটে, এত হাঁটতে পারছি না। একটু চা খাবো, সেই চা আর সামোসা খেয়ে হাঁটা দিয়েছিলাম, মানে সামনে গিয়ে দেখি কোনো যদি ব্রেকফাস্ট করতে পারি, একটু ব্রেকফাস্ট করব আবার, আর চা খাবো। চা হচ্ছে আমার এনার্জি, যদিও আমার এখানে চা একদম ভালো লাগছে না, মানে এখানে ছাগলের দুধের চা, যাই হোক খেতে হবে। তো যাচ্ছি, যতটা তাড়াতাড়ি রাস্তা কভার করা যায় ততই ভালো, কারণ বৃষ্টি নেমে গেলে খুব মুশকিল হবে, রাত্রিবেলায় আমাদেরকে সারা রাত হাঁটতে হবে। আগে এই রাস্তাতে লাইট ছিল না, এখন লাইট আছে। দেখো 6:37 বাজে ঘড়িতে, কিন্তু কতটা আলো, এখনও পুরো ঝলমল করছে। কেউ দেখে বলবে না এখন 6:37 বাজে, দেখে হয়তো লোক বলবে এখন বিকেল 3:30 4টে বাজে। এখানে আসলে সন্ধে হয় অনেক দেরিতে, আবার সকাল হয়ে যায় খুব তাড়াতাড়ি। এখানে সন্ধে হয় মোটামুটি আমি দেখলাম 7:30, আবার সকাল মানে ভোর হয়ে যায়, ভোর 4টের সময় ভোর হয়ে যায়, আলো ফুটে যায়, অদ্ভুত ব্যাপার, বেশ ইন্টারেস্টিং। এখানে অনেকে আছে অনেকক্ষণ হাঁটতে পারছে না, সবাই বসে পড়েছে। এটা হলো গেট, কেদারের গেট হচ্ছে এটা, এখান থেকে শুরু হচ্ছে
ট্রেক ট্রেক আমাদের অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে, কিন্তু একটা এন্ট্রেন্স যেটা বলে আর কি কেদারের, এটা হলো সেই গেট। এই গেটটা হচ্ছে এখানে আগে এন্ট্রি হতো, এখন আর এন্ট্রি এখানে হয় না, যেহেতু এন্ট্রিটা আমাদের সোনপ্রয়াগেই হয়ে গেছে, তাই জন্য এখানে আর এন্ট্রি হয় না। আগে এখানে এন্ট্রি করতে হতো। এই যে দুদিকে দুটো কাচের জানলা দেখতে পাচ্ছ, এখানে আগে এন্ট্রি হতো, তারপর এখান থেকে সবাই যেত এন্ট্রি করে। এখন আর এটা হচ্ছে না, এত ভিড় বলে এখন সবাই নিচেই এন্ট্রি করে ওপরে উঠছে। এই দেখো ঘোড়াদের কি অবস্থা, ঘোড়ার জ্বালায় মানুষ কোথায় যাবে। এখন বাজে 6:47 বিকেল, মানে বিকেল কি সন্ধ্যে 6:47, কিন্তু অবস্থা দেখো, দেখে মনে হচ্ছে বোধহয় ঘড়িতে মানে এখন বাজে বোধহয় 3টে 3:30, এতটাই ঝলমলে। তবে এখানে একটা জিনিস, এবার প্রচুর বয়স্ক মানুষ দেখলাম, ইয়াং ছেলেমেয়েরা লোকের পিঠে মাথায় করে চড়ে যাচ্ছে, আর বয়স্ক লোকেরা কি সুন্দর হেঁটে হেঁটে উঠছে। মানে যারা অল্প বয়সের ছেলে মেয়ে, তাদের লজ্জাও করে না, তীর্থে এসে কোনো পশুর উপরে উঠে মানুষের পিঠে চড়ে এরা যাচ্ছে। দেখো এখন বাজে 7:13, এখনও কত আলো। এখনের যে আলোটা সেটা দেখে মনে হচ্ছে হ্যাঁ এবার সন্ধে হয়েছে, এখন সন্ধে হয়ে গেছে। এবার আমরা একটুখানি ভাবছি বসবো, কারণ আমি একটু চা খাবো। অনেকক্ষণ বসিনি, সেই যে লাস্ট ওখানে বসেছিলাম, তারপরে আর বসিনি, এখন বসবো, বসে একটু চা একটু খাবো। এখানে কফি খেয়ে ভাল লাগছে না। এখন বাজে হচ্ছে মোটামুটি 7:30, মানে 7:29, ওই 7:30টাই। তো সেই তখন থেকে যে হাঁটছি, এখনও অবধি আর বসিনি, কন্টিনিউয়াসলি হেঁটেই যাচ্ছি। পুরো অন্ধকার রাস্তা, কিছু দেখতে পাচ্ছি না, চলতেও পারছি না অন্ধকারে। মোবাইলে যে টর্চ জ্বালাবো সেই পজিশানটাও নেই, কারণ মোবাইলের ব্যাটারি খুব কম রয়েছে, আর ভিডিও বানাচ্ছি আমি। অন্ধকারে মোটামুটি চলছি, লাইট রয়েছে রাস্তায়, কিন্তু কারেন্ট চলে গেছে। টুকটাক যেইগুলো সোলার সিস্টেমে চলে সেই লাইটগুলো আছে, বাকি সব অন্ধকার, পুরো রাস্তাটাই অন্ধকার, কারণ কারেন্ট চলে গেছে। আগে লাইট ছিল না রাস্তায়, এখন আসলে এত লোক কেদারনাথ আসছে, তাই জন্য সরকার থেকে লাইট লাগানো হয়েছে। বেশ নতুন সিস্টেম দেখলাম, অনেক জায়গায় জায়গায় পে অ্যান্ড ইউজ টয়লেট করা হয়েছে, আগে যেটা ছিল না। মানে টয়লেট ছিল কিন্তু জল দেওয়ার ব্যবস্থা বা পরিষ্কার ছিল না, নোংরা করে সবাই ভরিয়ে রাখতো। এখন দেখলাম সিস্টেম খুব ভালো, যখনই লোক যাচ্ছে ওখানে সুইপার থাকে, সঙ্গে সঙ্গে তোমার সামনে জল ঢেলে পরিষ্কার করে দেবে, এবং 10 টাকা করে পার হেড নিচ্ছে। তো এখন বাজে হচ্ছে 7:42, আমার ঘড়িটা একটু প্রবলেম করছে। এখন বাজে 7:42, তো অন্ধকার হয়ে গেছে মোটামুটি। এখন সবে আমরা এসছি 5 কিলোমিটার, এখনও রয়েছে 17 কিলোমিটার। 17 কিলোমিটার এখনও হাঁটতে হবে। তো এখানে একটু বসবো, এখানে বসার জায়গা খুঁজছি, এখানে একটু বসবো, বসে তারপরে আবার হাঁটবো। চলো চল না ভাবি, কেন একটু ফোনটা দে না ভাবি। না তুই এটা ধরে আমি চেয়েছি, আমি তো দেখেছি তোকে, আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করার জন্য দাঁড়িয়েছি। কামড় দিয়ে দাও। কি করবি? কামড়। লোক ভাবে তুই পাগল। পাগলা বাবা দয়াল বাবা, পাগলা বাবা দয়াল বাবা। নাচানাচি করবো না। এখানে একদিক থেকে মানুষ উপর থেকে নামছে, আর একদিক থেকে আমরা উঠছি। তো রাত্রিবেলা ভেবেছিলাম অত লোক হাঁটবে না বোধহয়, তাই আমরা ভেবেছিলাম রাত্রে একটু বসে নেব কোথাও, কিন্তু দেখছি প্রচুর লোক হাঁটছে, ভয়ের কোনো ব্যাপার নেই।
প্রচুর লোক হাঁটছে, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় 2 কিলোমিটার 3 কিলোমিটার পর পর মেডিকেল ক্যাম্প বসেছে। এবার যাদের শরীর খারাপ হবে বা কোনো রকম প্রবলেম হবে তো মেডিকেলের হেল্প নিতে পারো, ওখানে ডাক্তার রয়েছে, ওষুধও ফ্রিতে দিচ্ছে। তো সবে আমরা 5 কিলোমিটার কাভার করেছি, এখনও আমাদের 17 কিলোমিটার বাকি। এই দেখো একটা অদ্ভুত পালকি চলে গেল, দাঁড়িয়ে আছি। এখানে দেখো সবাই বসে আছে, মানে যত যাচ্ছি তত যেন পা ধরে যাচ্ছে। মানে যদি তোমরা ভাবো যে এই রাস্তাটা চড়া কোনো নর্মাল ব্যাপার, মানে 22 কিলোমিটার কোনো রকম কোনো ব্যাপার না, উঠে যাব, তো যাদের এই ধারণাটা তাদের এই ধারণাটা খুব ভুল। একবার এসে দেখতে পারো ট্রাই করে যে কতটা কষ্টকর। ওখানে সৌরজিৎ লাইন দিয়েছে জল খাবে বলে, কারণ এখানে জলের বোতল পাওয়া যাচ্ছে না। তাই আমার ব্যাগে একটা খালি বোতল ছিল, সেই বোতলটা নিয়ে গেছে ও ঝর্নার থেকে জল আনতে। ঝর্নার জল খাওয়া এমনি ভালো, স্যুট করে গেলে খুব ভালো, আর না হলে তো পেট খারাপ হয়ে যাবে। তো জল পিপাসা পেয়েছে, এখন জলের দোকান তো এখানে নেই, আর সব দোকানে জলও নেই, তাই এখানে অনেকে আছে জল খাচ্ছে এখান থেকে নিয়ে, পরিষ্কার জল। এই যে হাঁপিয়ে গেছে, তাই পাহাড় ধরে একটু রেস্ট নিচ্ছে। আর ঠিক আছে চল আগে গিয়ে তোকে একটু বসাবো, ওর একটু প্রবলেম হচ্ছে বুঝতে পারছি। যাই হোক, একটু আগে গিয়ে আবার ওকে বসাবো। আর গল্প করবি? এত তোকে বলেছে কেউ এখানে কবে ভিড় হয়েছে কেউ না হয়েছে, কোন সালে তুই এসেছিস? আচ্ছা গলতি, লেকিন তুই এটা আগে চলে আসছিস, তুই আগে চলে আসছিস। গল্প করলে আগে চলে যাবো লোকের সাথে। ব্যাগ দে আমায় এবার। পুরো নোংরা, थोड़ा पोंछ के दीजिए ना। कपड़ा दीजिए थोड़ा। 50 रुपए पानी। 50। यहाँ ब्लॉग बने। पियो 50 का पानी, 1 লিটার পানি 50। অনেকক্ষণ পরে জল পেয়েছি, ওই ঝর্নার জল আমি খাইনি, ওই খেয়েছি একটুখানি, বাকি জল ফেলে দিয়েছি। খুব গায়ে লাগে 50 টাকা দিয়ে 1 লিটার জল কিনতে, মানে জল খাবো সেটাও শান্তি করে খেতে পারছি না, কারণ কত জল কিনবো, কারণ প্রচুর রাস্তা হাঁটতে হবে আর প্রচুর জল কিনতে হবে। জল কিনতে কিনতে তো বিক্রি হয়ে যাব। এখানে আবার একটু বসি, জল কিনে এখানে একটু বসলাম। এখানে সামনেই হচ্ছে ভীমবাড়া, তো ভীমবাড়ার এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার বাকি। তো ওই ভীমবাড়ার আগে একটু ভাবছি বসবো, তো এখানে সিট পাচ্ছি না, সব ফুল। এরা উঠে যাচ্ছে, আমরা এখানে এই যে সৌরজিৎ বসে পড়েছে, আমি দাঁড়িয়ে আছি। আর ভাবছি একটা শশা কিনে খাবো, ওখানে কাটা ফল খুব বিক্রি হচ্ছে, শশা, তরমুজ। আমি তো আবার তরমুজ অ্যাডিক্টেড, দেখে লোভ লাগছে। রাত্রিবেলায় ফল খেলে গ্যাস না হয়ে যায়, সারা রাত তো হাঁটবো। তো ভাবছি ঠিকই যে খাবো কি খাবো না, তো ভেবে ভেবে আমি একটু শশা কিনে নিলাম, শশার দোকানে যাব ভাবছি। এখানে কাটা ফল দেখলাম বিক্রি হচ্ছে, মিষ্টির প্রচণ্ড, সাথে সাথে কেটে দিচ্ছে তোমার সামনেই। এ দেখো শরীরের অবস্থা, ও হাঁপিয়ে গেছে, পাহাড় ধরে দাঁড়িয়ে পড়েছে, আর পারছে না। ওকে বলছি তুই কি ঘোড়ায় উঠবি? ও বলছে না আমি ঘোড়ায় উঠবো না, আমি হেঁটেই উঠবো, কিন্তু আমার জন্য একটু অপেক্ষা কর। তো ওর জন্য অপেক্ষা করতে করতে মনে হচ্ছে কালকে পৌঁছাতে পারবো না। তো যাই হোক, দাঁড়িয়েই যাচ্ছি, কষ্ট হচ্ছে বুঝতে পারছি, আমারই কষ্ট হচ্ছে, ওর তো হবেই, ওর শরীর তো ভালো নয়। তাও ওকে বলছিলাম তুই ঘোড়ায় ওঠ, কিন্তু ও উঠবে না। তো ঠিক আছে, ও একটু রেস্ট নিক, আমি ততক্ষণে একটু দাঁড়িয়ে নিই, রেস্ট নিক। আমি শশা খেয়ে নিয়েছি, ও শশা খায়নি, আমি শশা খেয়েছি, শশাকে একটু এনার্জি করেছি। সামনে গিয়ে একটু আবার চা খাবো, ছাগলের দুধের চা, খেতে মোটেই ভালো না, বাধ্যতামূলক খেতে হচ্ছে, ও খাই। তো পাহাড় ধরে দাঁড়াতে দাঁড়াতে ও এবার বসে পড়েছে পাহাড়ের মধ্যে। আস্তে আস্তে ঠিক করছে ও হেলান দিয়ে শুয়ে পড়বে। ওই দেখো টুপি দিচ্ছে মাথায়,
ও বলছে আমাকে 10 মিনিট একটু ঘুমাতে দে। এই যদিও ঘুমিয়ে পড়ে তাহলে তো ওকে এখান থেকে নিয়ে যাওয়া খুব মুশকিল। এইখানে একটা বেঞ্চ ফাঁকা রয়েছে, আমি এখানে একটু বসি। আর ওর অবস্থাটা দেখি, ও কী অ্যাকচুয়ালি করতে চাইছে। ও কি যাবে না যাবে না আমি বুঝতে পারছি না। ওর কি আজকে এখান থেকে যাওয়ার ইচ্ছা নেই? সবে 6 কিলোমিটার এসছি, এখন বাজে রাত 9টা। 6 কিলোমিটার এসছি, এখনও বাকি 16 কিলোমিটার। 16 কিলোমিটার কী করবে ও, আমি তো কিছু বুঝতে পারছি না। লোকজন সরুক তারপর ওর অবস্থাটা দেখাই তোমাদের, দাঁড়াও। সব লোকজন যাচ্ছে, ওই দেখো দেখো অবস্থা। ও মাথায় টুপি টাপা দিয়ে ও ওখানে পাহাড়ে শুয়ে পড়েছে। হে ভগবান, ও কি যাবে না যাবে না? একটুখানি রেস্ট নেওয়ার পর আবার হাঁটা শুরু করব। এখন বাজে 11টা 29। ও তো ওখানে কিছুক্ষণ ঘুমিয়ে নিল, আমি আর ডাকিনি। আমি 2 কাপ বসে বসে চা খেয়ে নিয়েছি। দেখো পুরো গুডগুডে অন্ধকার, কয়েকটা মানুষ হাঁটছে, মানে যারা সাহস আছে তারাই শুধু হাঁটছে। অনেকে আছে ভয়ে হাঁটছে না, রাস্তার কি অবস্থা ভেবে তারা যেখানে পেরেছে সেখানে বসে পড়েছে। যতটা উঠছি তত রাত হচ্ছে, তত ঠান্ডাও বাড়ছে। তো কানে আমার খুব ঠান্ডা লাগছিলো বলে আমি একটা কান চাপার মতো একটা পরে নিয়েছি মাথা দিয়ে, যাতে কানে হাওয়া না ঢোকে। আর শরীর আমার পেছনে, ও অলওয়েজ আমার পেছনে থাকে। ও আসে সামনে কিছুতেই আসবে না, ওকে আমার ঘুরে ঘুরে পেছনে খুঁজতে হয়। ওকে যতবার বলি তুই সামনে যা, ও কিছুতেই সামনে আসবে না। ও খালি খালি ঘুরে ঘুরে আমার পেছনে চলে যায়। দেন ওর জন্য আবার দাঁড়াতে হয়। আগের বার তো হারিয়ে গেছিলো, এবার যাতে না হারায় সেজন্য ওর ফোনটা আমি আমার কাছে নিয়ে রেখেছি, যাতে ব্যাটা আমার সাথে থাকে। নাহলে হারিয়ে গেলে ওকে আবার খুঁজতে যেতে হবে। এই যে এসছে, আবার এখানে বসেছি। এই দেখো ডুলিগুলো কি কষ্ট করে নিয়ে যায়। তোমরা বাবা তীর্থে কেন আসো? যদি পায়ে যদি হেঁটেই না উঠতে পারো, কেন আসো? এই যে ভিডিও কলে রয়েছে হচ্ছে বুয়াদা। ভিডিও কল, একদিকে ভিডিও কল হচ্ছে আর একদিকে আমি বসে ভিডিও করছি। কত মানুষ, কত বয়স্ক লোকেরা হেঁটে এসছে, আর ইয়াং যারা তারা লোকের পিঠে ঘোড়ায় এসবে চড়ে এসছে। কি অবস্থা, তীর্থ করতে এসছে। এখন বাজে 1:46, অনেকটা এসছি, এখনও প্রায় বাকি রয়েছে 14 কিলোমিটার। তো এখানে একটু বসে নিয়েছি, আর শরীর তো সোজা বেঞ্চে, ওখানেও শুয়ে পড়েছে। এখানে এরাও হাজব্যান্ড ওয়াইফ অনেকটা হেঁটে এসছে আমাদের সাথে সাথে। এখানে এসে ওরা একটু রেস্ট নিচ্ছে, আর এরা ওপর থেকে নেমেছে, নেমে কিছুক্ষণ বসেছে। এখানে অ্যাকচুয়ালি মাইলস্টোনে লেখা আছে কেদারনাথ 10 কিলোমিটার, কিন্তু এটা একদম ভুল। এটা ভুল লেখা রয়েছে, এটা একদম ঠিক লেখা নেই। এখনও কেদারনাথ বাকি রয়েছে 14 কিলোমিটার। মানুষ ভয় পেয়ে যাবে, সেই কারণে মাইলস্টোনে একটু একটু করে কিলোমিটার কমানো রয়েছে। এখন বাজে 2:43। এই কেদারনাথের মাইলস্টোনের ওপরেও বসেছে, বসে দেখাচ্ছে 10 কিলোমিটার, কিন্তু অ্যাকচুয়ালি 10 কিলোমিটার নয়, আরও 14 কিলোমিটার বাকি রয়েছে, মানে 4 কিলোমিটার কম দেখানো আছে। প্রচণ্ড ঠান্ডা, যত রাত বাড়ছে ঠান্ডা বাড়ছে। আমি হাতে গ্লাভস পরে নিয়েছি, যত রাত হচ্ছে তত ঠান্ডা এখানে বাড়ছে। আর একটুখানি গেলেই হলো রামবাড়া। এই রামবাড়া যেই যাব, রামবাড়াতে গিয়ে একটু রেস্ট নেব। ওখানে একটা ব্রিজ পড়বে, ব্রিজটা ক্রস করার পর হচ্ছে মেন চড়াই শুরু। এতক্ষণ আমরা মোটামুটি চড়াই উতরাই দুটোই করেছি, কিন্তু এরপর আর নামা হবে না, শুধু উঠবো। মানে এতটা কষ্টকর ওই রাস্তাটা, মনে হবে যেন শেষ হবে না। ওই যে ব্রিজ দেখা যাচ্ছে দূরে, ওই ব্রিজটা ক্রস করলে ওই পারে হচ্ছে রামবাড়া। ব্রিজটা ক্রস করলে রামবাড়া, তারপর থেকেই আমাদের শুরু হচ্ছে কঠিন রাস্তা। মানে ওই রাস্তায় মানুষ কেঁদে দেয়। অ্যাকচুয়ালি ওই রাস্তায় গিয়েই মানুষ ঘোড়া নিতে বাধ্য হয়, পিট্টু নিতে বাধ্য হয়, মানুষ আর পারে না। তো এই ব্রিজে এসে পড়েছি, যেই ব্রিজটায় কেদারনাথের শুটিং হয়েছিল। সুশান্ত সিং এই ব্রিজটা দিয়ে গেছিলো মাথায় পিট্টু নিয়ে, এটাই সেই ব্রিজটা। এর নিচ থেকে মন্দাকিনী বয়ে যাচ্ছে খুব জোরে। তোমাকে মন্দাকিনীর আওয়াজ দেখাচ্ছি, তোমরা শোনো কতটা জলের আওয়াজ। দেখো মন্দাকিনী, একদিক দিয়ে ঘোড়া যায়, একদিক দিয়ে মানুষ যায়, দুটো ব্রিজ যার জন্য করা। এইটা হচ্ছে একটু কাদামাটির ফেলা রয়েছে, এটা হচ্ছে ঘোড়া যাওয়ার, আর ওই যে লোহার ব্রিজটা ওটা দিয়ে মানুষ যায়। তো আমি ইচ্ছা করে এই কাঠের ব্রিজটায় এসেছি, যাতে এখান থেকে ভিউটা ভালো নিতে পারি।
এখান থেকে জলের আওয়াজটা আর জলটা অনেকটা নিচে, তাই আমি এখান থেকে এসছি এই ভিউটা নেওয়ার জন্য। তো তোমরা শোনো কতটা জোরে এখান থেকে জল বইছে, কত জোরে আওয়াজ হচ্ছে, শুধু দেখো খালি। এবার বিভৎস ঠান্ডা, বিভৎস ঠান্ডা। তো দেখো সকাল হচ্ছে, তোমাদেরকে বলেছিলাম যে এখানে সন্ধে হয় দেরিতে, সকাল হয় তাড়াতাড়ি। সকালবেলায় ভোরের আলো ফুটছে, আমরা এখানে 5 মিনিট বসেছিলাম। তো এখন আবার হাঁটা শুরু করব। এখন বাজে ঘড়িতে 4:54, 4:54। দেখো সকালে আলো ফুটে গেছে। তো আমরা আবার হাঁটবো, অনেকটা হেঁটে এসছি। 5:10 বাজে, এখন পুরো আলো হয়ে গেছে। আরও ওই যে দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড়, ওখানেই হচ্ছে কেদারনাথ বাবা বসে আছে। ওখানটায় আমাদের যেতে হবে, ওই পাহাড়ের ওখানটায়, ওই বরফের পাহাড়ের চূড়ার ওখানটায় যাবো। আর ওই যে নিচ থেকে বয়ে যাচ্ছে মন্দাকিনী, যেটা একদম উপর থেকে নেমে এসছে। আর এটা হচ্ছে মেন চড়াই রাস্তা, যেটা কিনা খুব খারাপ। খালি উঠবো, এখানে সে নামবো না, খালি উঠতেই থাকবো। এই যে দেখতে পাচ্ছ আমরা এখন একটু দাঁড়িয়ে আছি, হাঁপিয়ে গেছি প্রচণ্ড, কারণ এখানে ডাউন নেই, শুধু আপ, ওপরে উঠতে হবে। আর পেছনে রামবানের বোর্ড দেওয়া রয়েছে। এই রাস্তাটা থেকে বান গেছিলো, তাই এখানে প্রত্যেকটা জায়গায় লেখা আছে হিন্দিতে। এখন বাজে 6:15, একটু আগে এসে গেছি রামবানে। তো চা বিস্কিট নিয়ে নিয়েছি, চা আর বিস্কিট খাবো আবার। এই যে এখানটা একটু দাঁড়িয়ে আছি, এখানে দেখছি সবাই শর্টকাট নিচ্ছে। রাত্রেবেলায় অনেক শর্টকাট রাস্তা আমরা পাইনি, তো এখন দেখছি এখানে শর্টকাট রাস্তা, দিন হয়ে গেছে বলে শর্টকাট রাস্তাগুলো দেখতে পাচ্ছি। তো আমরাও শর্টকাট নেব, বেকার বেকার অতটা ঘুরে ঘুরে যাব না। যতটা শর্টকাট নিয়ে পাহাড়গুলোকে কভার করা যায়। রাতেরবেলা দেখবি কি করে তুই? শর্টকাট রাস্তাগুলো নিতে খুব কষ্ট হয়, কিন্তু অনেকটা কাভার হয়ে যায়। কিন্তু এই যে শর্টকাট নিয়েছি, নিয়ে এখন বুকে ব্যথা করছে, হাঁপিয়ে গেছি, তাই শরীর আবার বসে পড়েছে। আমি দাঁড়িয়ে ভিডিও করছি যথারীতি। ও একটু রেস্ট নিক, আবার হাঁটবো। শর্টকাট, এবার আমরা শর্টকাট নেব, কারণ শর্টকাটগুলো নিতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু তাড়াতাড়ি কাভার হয়ে যায়। কারণ এক পাহাড় থেকে আরেক পাহাড় যতক্ষণ ঘুরে ঘুরে উঠবো, সোজা আমরা ডিরেক্ট উঠে যাব। তো দেখো সবাই শর্টকাট নিচ্ছে। এই পাথরের রাস্তার ওপর থেকে একবার যদি পড়ে যাই আর খুঁজে পাওয়া যাবে না, কোথায় যে চলে যাব তার কোনো ঠিক নেই। তো খুব বুঝে বুঝে এখান থেকে শর্টকাট নিতে হচ্ছে। হাতে চলছে আমার ক্যামেরা, আর একদিকে আমার হাতে ডান্ডা, আর শর্টকাট নিচ্ছি। রোদ উঠেছে, ওয়েদার ভীষণ ভালো, কিন্তু সবাই বলছে বেলা 2টোর পর রোজ নাকি বৃষ্টি নামে। তাই এই পাহাড়টা তাড়াতাড়ি করে ক্রস করে গেলে, একটু এগিয়ে গেলে ক্যাম্প পাবো, ওখানে তাহলে বসতে পারবো যদি বৃষ্টি হয়। কারণ বৃষ্টি হলে এই বৃষ্টির মধ্যে যদি ভিজি খুব প্রবলেম হবে। তো এই পালকি করে সব উঠছে, আর পাশ থেকে হেলিকপ্টার যাচ্ছে। হেলিকপ্টার 3 মাস আগে বুকিং করতে হয়। এখন যদি ইনস্ট্যান্ট হেলিকপ্টার কেউ নিতে চায় 18,000 12,000 করে প্রাইস। আর যদি 3 মাস আগে হেলিকপ্টার বুকিং করো, তাহলে হেলিকপ্টারের প্রাইস হচ্ছে যাতায়াত মিলিয়ে 5,500 টাকা, যেটা ফাটা থেকে ছাড়ে। ফাটা টু কেদারনাথ আপ অ্যান্ড ডাউন ফেয়ার 5,500 পার পারসন। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝর্ণা। দেখো বরফ পড়েছিল, আইস পড়ে পুরো ঝর্ণাটা জমে গেছে। এই ঝর্ণাটা পুরো ওপর থেকে নেমে আসে। বর্ষাকালে এখান থেকে মোটাভাবে ঝর্ণা বইবে, মানে ফলস যাবে।
এটা উপর থেকে মন্দাকিনীর জল বয়ে আসে, এখন অল্প অল্প এখান থেকে বরফ গলছে বলে যাচ্ছে। তার উপরে ওই দেখো সবাই নাচানাচি করছে, ওই বরফের মধ্যে সবাই খেলছে। আর এটা হলো একটা ক্যাম্প, এখানে সবাই টেন্ট নিয়ে থাকতে পারে, যারা রাত্রিবেলায় বা আর হাঁটতে পারে না বা অনেক দূরে থাকতে চায় তারা এখানে থাকতে পারে অ্যাডভেঞ্চারের জন্য। এখানে টেন্ট ভাড়া দেয় পার পারসন 600 টাকা, খাওয়া দাওয়া ছাড়া। আর ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছ বরফের, আমরা ওখানে যাব, ওখানে হচ্ছে কেদারনাথ মন্দির। আমি তো হাঁপিয়ে গেছি, কারণ সারা রাত আমি বসিনি, মোটামুটি আমি দাঁড়িয়েছিলাম, নলে হাঁটাহাঁটি করেছি টুকটাক, শরীর যা রেস্ট নেওয়ার নিয়েছে। কারণ আমি জানি আমি যদি বসে পড়ি তাহলে আমার পা ধরে যাবে, আমি আর হাঁটতে পারবো না, আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তাই আমি বসিনি, মোটামুটি আমি সব সময় হাঁটা চলার মধ্যেই ছিলাম। তো এখনও অনেকটা রাস্তা বাকি, ওপর থেকে হেলিকপ্টার যাচ্ছে। এই হেলিকপ্টারগুলো ফাটা থেকে আসে কেদারনাথ পর্যন্ত, কেদারনাথের 2 কিলোমিটার দূরে নামিয়ে দেয়, ওখান থেকে হেঁটে মন্দির যেতে হয়। তো অলওয়েজ শরীর পেছনেই থাকে, যেটা সব সময়ের জন্য করে। ওকে আমি একদিন হারিয়ে আবার চলে যাব, তখন বুঝতে পারবে, ও খুঁজে পাবে না। তো খুব সুন্দর ওয়েদার রয়েছে, হালকা হালকা মেঘ করেছে, আবার একদিকে রোদও উঠেছে, মানে একটা পাহাড়ে রোদ একটা পাহাড়ে মেঘ। আর এইখান থেকে আবার সবাই শর্টকাট নেওয়ার চেষ্টা করছে, আমরাও এখান থেকে শর্টকাট নেব, নিয়েও একদম ওপরে উঠে যাব। আবার একটু বসে নিয়েছে শর্টকাট নেওয়ার আগে, শর্টকাট নেবে এখান থেকে, তাই বসে নিয়েছে। এইবার যে শর্টকাটটা আমরা নিচ্ছি এটা খুব ডেঞ্জার একটা শর্টকাট, এই রাস্তাটা দেখলেই ভয় লাগছে। কিন্তু এই রাস্তাটা শর্টকাট যদি আমরা নিই, এই রাস্তাটা থেকে আমরা অনেকটা আগে পৌঁছে যাব, প্রায় 3 কিলোমিটার এক্সট্রা আমরা এটাতে কাভার করব। এই রাস্তাটা যাচ্ছে দেখো কি আস্তে খারাপ আস্তে রাস্তা, চল, কোনো তাড়াহুড়ো করিস না, হচ্ছে না ঠিকঠাক, পাথরে স্লিপ খাচ্ছি। বুঝতে পেরেছিস? সবাই বলছে এই রাস্তাটাতে যেতে না, কারণ এই রাস্তাটা নাকি খুব খারাপ, কিন্তু তাও বেরিয়ে পড়েছি। এই রাস্তাটা অনেকটা চলে এসেছি যেহেতু, সবাই বলছে 3 কিলোমিটার এগিয়ে নাকি এই রাস্তাটা, তাই জন্য এই রাস্তাটা নিয়ে নিয়েছি। কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ডেঞ্জার এই রাস্তাটা, ওপর থেকে এরা হেঁটে এই রাস্তাটা কভার করেছে, আর আমরা এখন নিচ থেকে এই রাস্তাটা দিয়ে ওপরে যাব। এই রাস্তাটা পুরো কানেক্ট হচ্ছে, মানে যতটা নামবি ততটা বেস ক্যাম্প, মানে হচ্ছে যেখানটায় হেলিকপ্টার নামায়, এটা পুরনো সেই রাস্তা, বেস ক্যাম্পের সামনে এটা গিয়ে কানেক্ট হচ্ছে। তাই জন্য আমরা এই রাস্তাটা নিয়েছি, যাতে আমরা অনেকটা আগে পৌঁছে যাই। অসুবিধা হবে, কষ্ট হবে জানি, কিন্তু তাও নিয়ে নিয়েছি। এই যে এরা বসে পড়েছে আর পাচ্ছে না, সবাই বলছে এই রাস্তাটা ভীষণ খারাপ, না নেওয়াই ভালো। তাও রিস্কের ওপরে নিয়ে নিয়েছি, যদি কভার করতে পারি তাহলে 3 কিলোমিটার কমে যাবে রাস্তাটা। तुमको इधर बुलाना जरूरी है? हाँ? চল চল চল, তুই ডান দিক চাপছিস না কেন? বাপরে, হে প্রভু। नजदीक आ गया, नजदीक आ गया। উফ, হলো একটা ওয়াটারফলস, যেহেতু ওপরে বরফ জমে আছে, এখান থেকে ওয়াটারফলসটা খুব একটু একটু করে বইছে। আর এখানে দেখো শশা নিয়ে বসেছে, যেহেতু এখান থেকে অনেক ট্রেকাররা ট্রেক করছে, সেই কারণে এখানে একটা দুটো দোকান নিয়ে বসেছে যাতে মানুষ খাবার পায়। আর এটা একটা ফলসের ওপর থেকে যাচ্ছি। এটা যখন বর্ষাকাল বা নর্মাল টাইম থাকে, এখান থেকে খুব ফোর্সে জল যায়, তো গিয়ে মন্দাকিনীর সাথে মিক্সড হয়।
তো অন্য সময় হয়তো এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় কি না আমি ঠিক বলতে পারবো না। এখন তো আমরা এই রাস্তাটা কভার করেছি, ফলসের ওপর থেকে পারাপার হয়েছি, ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। তো যাচ্ছি, দেখি কতটা যেতে পারি এইভাবে। মেঘ করেছে, বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে, তাই রেনকোটটা পরে নিলাম। একটা আজব রেনকোট, যেটা কিনা আনকমফোর্টেবল আমার কাছে, না তো মাথায় সেট হয় না তো পুরো পা ঢাকে, একটা জোকারের মতো রেনকোট, যেটা আমি খুলতে পারলে বাঁচি। মানে অসহ্যকর একটা রেনকোট, আমি যেটা কিনে বোকা হয়ে গেছি। দেখো একটা কীরকম, না মাথাটা ঠিকঠাক ঢাকে, না হাত ঠিকঠাক ঢাকে, না পা ঠিকঠাক ঢাকে। এই রেনকোটের মানে কি? বৃষ্টি পড়ছে, সবাই রেনকোট পরে নিয়েছে। কাট নিতে নিতে ফাইনালি আমরা বেস ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে বেস ক্যাম্প আর 2 কিলোমিটার, আর কেদারনাথ টোটাল বাকি রয়েছে 5 কিলোমিটার। বেস ক্যাম্প থেকে কেদারনাথ মন্দির 5 কিলোমিটার। এই যে দেখতে পাচ্ছ বরফের পাহাড়, যত কাছে যাচ্ছি তত বরফের পাহাড় আমাদের কাছে আসছে। উত্তেজনাও বাড়ছে, কতক্ষণে মন্দিরের সামনে যাব। দেখতে দেখতে বেলা হয়ে গেছে, মেঘ করেছে, তাই জন্য বৃষ্টি তো অলরেডি একবার হয়ে গেছে। আরও জোরে যদি বৃষ্টি নামে, ওই রেনকোট আমার কোনো কাজের না, আমি তো ডেফিনেটলি ভিজবো। আর এই হচ্ছে ক্যাম্পের রেট দেওয়া রয়েছে এখানে, যারা ক্যাম্প নিতে চাও এই হলো এখানে রেট। এখান থেকে বেস ক্যাম্পের সমস্ত ক্যাম্প পাওয়া যায়। তো চড়াই উতরাই মোটামুটি শেষ। এবার এখান থেকে আস্তে আস্তে আমরা আবার ডাউনে নামবো। বেস ক্যাম্প থেকে রাস্তাটা একটু ভালো, তারপরে মোটামুটি মন্দির অবধি ঠিকঠাক। তো হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না, এবার আমার কষ্ট হচ্ছে। তো দাঁড়ালে তো হবে না, যত দাঁড়াবো তত কষ্ট হবে, তাই ঠিক করেছি একদম মন্দিরে গিয়ে ফাইনালি আমি দাঁড়াবো, তার আগে আর দাঁড়াবো না। দেখো অলরেডি মন্দিরে পৌঁছে গেছি, সন্ধে হয়ে গেছে, আর আমরাও মন্দিরে পৌঁছে গেছি। এখন মন্দিরে সবাই আরতি দেখার জন্য ভিড় করেছে, কত লোক দেখো, সব সন্ধে আরতি দেখবে বলে এখানে ভিড় করেছে। আমরা টেন্টে চলে যাব এখন, কারণ ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, আমরা প্রচণ্ড টায়ার্ড, সারা রাত হেঁটেছি, তাই জন্য আজকে আর এখানে দাঁড়াবো না, কারণ আমরা এখন এখানে রয়েছি। আমরা কাল সকালবেলায় আরতি দেখব, সন্ধেবেলায় আরতি দেখব। আমি এখানে এখন থাকবো একদিনের জন্য, টেন্ট ভাড়া নিয়েছি। সোজা এখন চলে যাব টেন্টে। আর কোনো কথা না বলে আজকের মতো টাটা।